করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বার অফ কমার্সের বিবেচনার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। যন্ত্র আমদানিতেও হবে শুল্ক ছাড়। দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো জানালেন অর্থ উপদেষ্টা। ২০২৬ সালে এলডিসি উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার। এবং ঈদ ঘিরে সরগরম চট্টগ্রামের খলিফাপট্টি। কারিগরদের হাতে তৈরি হচ্ছে নানা ঘরানার পোশাক। বিদেশি পোশাক আমদানি কমানোর দাবি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স। এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। মঙ্গলবার আগারগাঁওয়ে জাতীয় ভবনে আয়োজিত প্রাক বাজেট সভায় বিষয়টি উঠে আসে। সভায় কোল্ড স্টোরেজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের কথাও জানিয়েছে এনবিআর। ধারাবাহিক প্রাক বাজেট আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই সহ বেশ কিছু সংগঠনের সাথে বৈঠকে বসেন এনবিআর চেয়ারম্যান। সভায় করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি জানায় ডিসিসিআই। সেই সাথে ব্যক্তি শ্রেণীর আয়করের হার ৫% কমানোর প্রস্তাব দেয় সংগঠনটি। মূল্যস্ফীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে। লোয়ার ইনকামদের উপরে আমাদের একটা আপনার যে ৩.৫ লক্ষ টাকার একটা ক্যাপ আছে, ওটাকে আমরা ৫ লক্ষ পর্যন্ত করে অ্যাটলিস্ট ২-৩ বছরের জন্য যাতে ওই ইনকাম লেভেলের মানুষরা একটু রেহাই পায়। এনবিআর চেয়ারম্যান বলেছেন, এখনই করমুক্ত আয়সীমা ৫ লাখ করার সুযোগ না থাকলেও তা কিছুটা বাড়ানো হতে পারে। তবে ব্যক্তির আয়করের হার কমানোর কোনো সুযোগ নেই। কর্পোরেট রেট ট্যাক্স হবে সবসময় কম, ইন্ডিভিজুয়াল হবে সবসময় বেশি। কারণ আমরা ইন্ডিভিজুয়াল ব্যবসা যারা করে তাদেরকে কর্পোরেট ট্যাক্স পে করতে চাই। কর্পোরেট কালচার যদি তৈরি না হয় তাহলে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন বিজনেস ফ্লো করবে না। আমার মনে হয় না যে 30% রেটকে কমানো উচিত। আপনি যদি আশেপাশের দেশগুলোতে দেখেন, ইভেন ইন্ডিয়াতেও 30% ইন্ডিভিজুয়াল ট্যাক্স। আর ডেভেলপ কান্ট্রিগুলোতে যদি যান সেখানে তো অ্যাজ হাই অ্যাজ এখনো 50-55% রেট কিন্তু আছে। আলোচনায় কোল্ড স্টোরেজকে শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে এ খাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় চায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা স্যার অনেক হাই হয়ে যাচ্ছে। আপনার কাছে স্যার মূলত স্যার রিকোয়েস্ট এটাই থাকবে স্যার যে এটাকে স্যার একটা শিল্প হিসেবে বিবেচনা করে, যদিও স্যার বলা হচ্ছে সার্ভিস সেক্টর স্যার, কিন্তু মূলত কৃষি সেক্টরের সাথে কাজ করছি। এইগুলো যদি আমরা সত্যিকার অর্থে প্রিজার্ভ করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি উপকার কিন্তু জনগণের হবে। সুতরাং আমরা এটা দেখব। বাজেটে তামাকজাত পণ্য ও সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশ অর্থনৈতিক দিক দিয়ে খাদের কিনারে ছিল, সেখান থেকে এই সরকার তুলে এনেছে দেশকে। এখন অবস্থা আগের চেয়ে ভালো, এমন মন্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় এলডিসি উত্তোলনের বিষয়টি দেশের জন্য গৌরবের উল্লেখ করে তিনি জানান, ২০২৬ সালে এলডিসি উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সরকার। এর মধ্যে কোনো সমস্যা হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া তুলসী গাবার্টের মন্তব্যে দেশের অর্থনৈতিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না সেই দেশের সাথে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। না শোনেন, এলডিসি যা ২০২৬ সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, তাদের নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। ফল আমদানিতে সম্পূরক শুল্ক ৩০% থেকে কমিয়ে ২৫% করা হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধায় দেশে ফল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এছাড়া বিদ্যমান ৫% অগ্রিম করও মওকুফ করা হয়েছে। যেসব তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো সেগুলোর মধ্যে রয়েছে তাজা বা শুকনো কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি ও লেবু জাতীয় ফল। ২ মাস আগে ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৩০% করেছিল এনবিআর। এর প্রতিবাদে ব্যাপক আন্দোলন করে ফল আমদানিকারকরা। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আর গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসসিতে কমেছে দুটি সূচকের মান, তবে প্রধান মূল্য সূচক ডিএসসিএক্স 4 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ৫,২১০ পয়েন্টে। তবে সূচক বাড়লেও গত দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৪ কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের খলিফা পট্টির পোশাক কারিগররা। নির্ঘুম রাত কাটিয়ে দেশীয় কারিগরদের হাতে তৈরি হচ্ছে বিদেশি ঘরানার নানা ধরনের পোশাক। কম দামে সুন্দর ডিজাইনের পোশাক পাওয়ায় সবার আগ্রহ থাকে খলিফা পট্টির পোশাকের দিকে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে একেবারেই ছোট্ট একটি এলাকার নাম খলিফাপট্টি। এটি দর্জিপাড়া নামেই পরিচিত, যেখানে রয়েছে পোশাক তৈরির ৫ শতাধিক ক্ষুদ্র কারখানা। রমজান মাস এলেই রাত জেগে এখানে কাজ করেন প্রায় ৭,০০০ দর্জি শ্রমিক। ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষের পোশাক তৈরি হয় এই খলিফাপট্টি এলাকায়। আর এসব পোশাক যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শপিং মলে। ফরক তৈরি হচ্ছে, লেহেঙ্গা তৈরি হচ্ছে, কার্টন তৈরি হচ্ছে। কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, মানিকছড়ি, পার্বত্য চট্টগ্রামের মধ্যে সম্পূর্ণ ইয়েতে চলে, বিভিন্ন নোয়াখালীতেও যায়। ৬৫ বছর আগে নোয়াখালী বেগমগঞ্জের প্রয়াত আইয়ুব আলীর হাত ধরে সামান্য ফেরিওয়ালা থেকে এই মার্কেটের গোড়াপত্তন। পুরনো দিনের হকারগিরি এখন আর নেই, তাই পরবর্তী প্রজন্মই এই এলাকার পোশাক তৈরি কারখানার মালিক। তাদের তৈরি পোশাকেই পাইকারদের হাত ধরেই চলে যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে। ১০০ টাকা পর্যন্ত থেকে ৬,০০০ পর্যন্ত। ৬,০০০ থ্রি পিস, পাটছি যে থ্রি পিসগুলো আসছে এগুলো। আর ধরেন এই ধরনের পার্টি ফরক টরক এগুলো ১৫০০, ১৬০০, ১,০০০ এরকম। কম দামে সুন্দর ডিজাইনের পোশাক পাওয়াই সবার নজর থাকে খলিফাপট্টির পোশাকের দিকেই। বিশেষ করে মেয়েদের জামা কাপড় খুব ভালো পাওয়া যায় এখানে, সারা বাংলাদেশে তো ডেলিভারি হয় এখান থেকে। তারা এখানে পাইকারি সেল করে, আপনি পাইকারি দামে কিন্তু এখানে আপনি কাপড় নিতে পারবেন এবং মানসম্মত এবং ডিজাইনের দিক থেকে অনেক উন্নত তারা করেছে এখন। দেশীয় পোশাক শিল্পের উন্নয়নে বিদেশি পোশাক আমদানি কমানোর দাবি দেশীয় পোশাক শিল্প মালিকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রমজান এলেই রাজধানী জুড়ে জমে উঠে ইফতার বাজার। ইফতারের ঐতিহ্যের স্বাদ পেতে ভোজন রসিকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে পুরান ঢাকার চকবাজার। তবে সময়ের সঙ্গে বদলেছে স্বাদ ও আয়োজনের ধরন। এখন চকবাজারের বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত বিশেষ ইফতার বাজার, যেখানে ঐতিহ্যবাহী খাবার মিলছে আধুনিক পরিবেশে। ইফতার মানেই শুধু খাবার নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। পুরান ঢাকার মতো ঐতিহ্যবাহী খাবার নিয়ে রাজধানীর আইসিসিপি ইফতার বাজার জমে উঠেছে। বিক্রেতারা বলছেন স্বাদের পাশাপাশি খাদ্যমান ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছেন। আমাদের এখানে পুরান ঢাকার ঐতিহ্য আমরা যতটুকু সম্ভব আনার চেষ্টা করেছি। আমাদের ওখানে সেফটি এবং সব কিছু মেনটেন করা হয় যাতে কোনো রকম জীবাণু না থাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা কর্মরত আছে সবার মাথায় হেয়ার প্রোটেক্টর এবং হ্যান্ড গ্লাভস ইউজ করতেছে। সেফটিটা আমরা মেনটেন করতেছি খুব। আইসিসিবি ইফতার বাজারে মেলে পুরান ঢাকার মুঘল ও নবাবী আমলের খাবারের স্বাদ। রাজকীয় ও ঐতিহ্যবাহী এই সব খাবারের মধ্যে মশলার অনন্য ব্যবহার ও সুগন্ধি বাড়িয়ে দেয় ইফতারের আকর্ষণ। এখানকার ইফতারের মধ্যে রয়েছে নানা ভিন্নতা। খাসির রেজালা, পোলাও, বিরিয়ানি, চিকেন সাসলিক, ভেজিটেবল সাসলিক, তান্দুরি চিকেন, হান্ডি চিকেন, জালি কাবাব, রেশমি কাবাব, রসমালাই, ফিরনি, সেমাই, জিলাপি, লুচি, পরোটা, হালিম সহ সবই মিলছে এখানে। মূল্যস্ফীতির বাজারেও ইফতারের দাম নিয়ে ক্রেতারা খুব বেশি অসন্তুষ্ট নন। প্রাইস কম্পারেটিভলি মোটামুটি আমার অ্যাফোর্ডেবল সাধ্যের মধ্যেই, খুব বেশি মনে হয়নি। পুরান ঢাকার অনেক কথাই শুনছি, অনেক ধরনের ইফতারি পুরান ঢাকাতে পাওয়া যায়, সেই ইফতারিগুলাই এখন এই আইসিসিবিতে হচ্ছে। ঐতিহ্য আর স্বাদের টানেই জমজমাট আইসিসিবি ইফতার বাজার। ব্যবসায়ীদের প্রত্যাশা রোজার শেষ দিন পর্যন্ত জমজমাট থাকবে এই ইফতার বাজার। সোহানুর রহমান, নিউজ 24, ঢাকা।
মুন্সিগঞ্জে প্রতি বছরই বাড়ছে আলু উৎপাদন, তবে মোট উৎপাদনের প্রায় 70% রপ্তানি অযোগ্য হওয়ায় প্রায়ই লোকসানের মুখে পড়ছে কৃষক। এদিকে এই জেলায় রপ্তানিযোগ্য আলু উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ, আর বিএডিসির পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। প্রতি বছর এখানে উৎপাদন হয় 10 থেকে 15 লাখ টন আলু। তবে উৎপাদনের প্রায় 70% রপ্তানি অযোগ্য হওয়ায় প্রতি বছরই অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে কৃষক। চলতি বছর জেলায় পরীক্ষামূলকভাবে 50 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য আলুর চাষ হয়েছে। পুরনো জাতের তুলনায় এর সফলতা নজর কেড়েছে কৃষকের। শুধু রপ্তানিযোগ্য আলু হয় না, রপ্তানিযোগ্য আলু আমাদের করতে হবে। আমরা করার জন্য কৃষি অফিসের পরামর্শ নিতেছে। না জানার কারণে তো এতদিন লস হয়ে আছে। জানি না মানে যে আলুটা স্যাংশন সবার প্রতি একটা মনো আগ্রহ নিচ্ছে। আমরা এই আলুগুলো রোপণ করব এবং এগুলো উৎপাদন করে আমরা যেন বাইরে রপ্তানি করতে পারি। বিদেশের বাজার দখলে রপ্তানিযোগ্য আলু উৎপাদনে জোর দিয়েছে সরকার। ভালো জাতের আলু চাষাবাদে কৃষককে তথ্য ও অন্যান্য সুবিধার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বিএডিসি আলুকে আমাদের আরো বেশি করে ব্যবহার করতে হবে এবং বাইরের রপ্তানি সম্প্রসারণের জন্য রপ্তানিযোগ্য যে জাতগুলো আছে এই জাতগুলোকে আমরা আসলে সবাই আরো বেশি করে চেষ্টা করব এই আলুগুলো আবাদ করার। কৃষকের মাঝে রপ্তানিযোগ্য জাতের প্রসারে নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিএডিসি। পাকিস্তানি যে মুজিকা এবং শান্তা যেটা মালয়েশিয়ার বাজার দখল করেছে তার থেকে অনেক মাস মোর বেটার হলো আমাদের এই বর্তমান যে আমরা এই বিএডিসি সানশাইন আলু, বিএডিসি আলু 1 এবং বিএডিসি আলু 7। 2023-24 অর্থ বছরে দেশ থেকে আলু রপ্তানি হয়েছে 12,352 টন, যা থেকে আয় হয়েছে প্রায় $38 লাখ। বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে আরও বাড়বে আলু রপ্তানি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক বিজনেস টাইম এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।